হ্যালো উড বি টিচার্স, ওয়েলকাম টু ইংলিশ নুক। আজ আমরা জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটির প্রথম দুটি স্ট্যাঞ্জা পড়ব ও ব্যাখ্যা করব। টেক্সট পড়বার আগে চলো আমরা কবিতা সম্পর্কে কিছু কথা জেনে নিই। কবিতাটি লেখা হয়েছে 1819 সালে। এটা জানা যায় যে এই কবিতাটি হ্যাম্পস্টেড শহরে থাকাকালীন নাইটিঙ্গেল পাখির গান শুনে ইন্সপায়ার্ড হয়ে লিখেছিলেন। কবিতার নাম শুনলেই বোঝা যায় যে কবিতাটি একটি ওড। আর স্ট্রাকচারের কথা বলতে হবে কবিতাটিতে 8টি স্টাঞ্জা আছে, আর প্রতিটি স্টাঞ্জাতে 10টি করে লাইন আছে, অর্থাৎ সমস্ত কবিতাটিতে 80টি লাইন আছে। যেহেতু কবিতাটি বড়, তাই আমি কবিতাটিকে চার ভাগে ভাগ করেছি, অর্থাৎ 4টি ভিডিওতে ভেঙে দিয়েছি। প্রত্যেকটি ভিডিওতে 2টো করে স্টাঞ্জা পড়া হয়েছে ও ব্যাখ্যা করা হয়েছে। তো আজ আমরা ভিডিওর প্রথম পর্বে ফার্স্ট আর সেকেন্ড স্টাঞ্জা পড়ব ও ব্যাখ্যা করব। এতে একটা সুবিধা হবে যে আমাদের কম সময় লাগবে, কারণ পুরো কবিতা একটি ভিডিওতে বর্ণনা করলে অনেক বড় হয়ে যেত, পুরো ভিডিও দেখতে গিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যেত। তো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট স্ট্যাঞ্জা দেখো, শুরু হচ্ছে এরকম করে: মাই হার্ট একস অ্যান্ড আ ড্রাউজি নামনেস পেন্স মাই সেন্স অ্যাজ দো অফ হেমলাক আই হ্যাড ড্রাঙ্ক। অর্থাৎ কবি বলছেন, নাইটিঙ্গেল পাখির গান শুনে তার হৃদয় অতি আনন্দে যন্ত্রণাকাতর হয়ে পড়েছে। এক্সেস জয় কজ দ্য পেইন, আর তার সমস্ত শরীর অবশ হয়ে আছে, যেন তিনি সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছেন। তো ড্রাউজিনেস যেমন আমাদের শরীরকে অবশ করে ফেলে, সেরকম অনুভূতিহীন মনে হচ্ছে কবির। কিন্তু অনুভূতি শক্তি হারিয়ে ফেললেও একটা ডাল পেইন তিনি অনুভব করছেন, যা শুরু হয়েছিল হৃদয়ে, কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সমস্ত শরীরে। তারপর কবি বলছেন, যেন মনে হচ্ছে আমি হেমলক পান করেছি। কবি হেমলকের কথা কেন বলছেন? প্রাচীনকালে যখন মেডিকেল সায়েন্স এতটা উন্নত ছিল না, তখন ঘুমের ওষুধ হিসেবে হেমলকের ব্যবহার করা হতো, যা একটি সেডেটিভ হিসাবে ব্যবহৃত হতো। তো এটা হচ্ছে একটা গাছের লতা থেকে পাওয়া যেত, কিন্তু এটা কিন্তু বিষলতা, যার অধিক মাত্রায় সেবন কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সক্রেটিসের মৃত্যু কিন্তু এই অধিক হেমলক সেবনের ফলেই হয়েছিল। কিটস বলছেন, নাইটিঙ্গেল পাখির গান শুনে আমার 2 চোখ ঘুমে ঢুলে পড়ছে, সারা শরীর অবশ হয়ে আসছে, একটা ডাল পেইন অনুভূত হচ্ছে হৃদয় থেকে সমস্ত শরীরে, যেন মনে হচ্ছে আমি হেমলক পান করেছি। বুঝতে পেরেছ? এর পরের লাইন দুটো বলছে, অর এমটিড সাম ডাল ওপিয়েট টু দ্য ড্রেন্স 1 minute past অ্যান্ড লিথওয়ার্ডস হ্যাড সাঙ্ক। বা কবির মনে হচ্ছে আমি আফিম মেশানো ওষুধের পুরো পাত্রটি খালি করে ফেলেছি 1 মিনিট আগে। টু দ্য ড্রেন্স ফ্রেশটি বলছে ওষুধের পাত্রের তলানির গাঁটটুকু শুধু পড়ে আছে, বাকিটা তিনি একবারে পান করে ফেলেছেন। এই ডাল ওপিয়েটও কিন্তু ঘুমের ওষুধ হিসাবে ব্যবহৃত হতো প্রাচীনকালে। তো এই হেমলক বা ওপিয়ামের প্রসঙ্গ আমাদের বলেই দিচ্ছে যে কবি এগুলো পান করতেন, কারণ তিনি ইনসোমনিয়ার শিকার ছিলেন। লিথওয়ার্ডস হ্যাড সাঙ্ক ইন্ডিকেটস দ্য স্টেট অফ হিজ ড্রাউজি নামনেস। অর্থাৎ কবির মনে হচ্ছে এই ডালনেস ইনএক্সপ্লিকেবল বা বর্ণনাতীত, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে তিনি লিথ নামক নদীতে নিমজ্জিত, যা তার স্মৃতির বিভ্রাট ঘটিয়েছে। তিনি কিছুই মনে রাখতে পারছেন না। তো দেখো, এই লিথ হলো কি বলতো? লিথ হলো রিভার অফ ফরগেটফুলনেস ইন হেডস, বা আন্ডারওয়ার্ল্ড রিভার মেনশনড ইন দ্য গ্রিক মাইথোলজি। বুঝতে পেরেছ? এর পরের লাইন দুটো বলছে, দেখো, টেস্ট নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট বাট বিং টু হ্যাপি ইন দাই হ্যাপিনেস। কবি মনে করিয়ে দিতে চাইছেন যে নাইটিঙ্গেল পাখির গান তার মধ্যে ঈর্ষার সৃষ্টি করেনি, যা থেকে তিনি হৃদয়ে যন্ত্রণা অনুভব করছেন। অর্থাৎ এই যন্ত্রণা হিংসা থেকে সৃষ্টি হয়নি, বরং কবিও নাইটিঙ্গেল পাখির মতো সমপরিমাণ সুখী মনে করছেন। দ্য জয়াস অ্যান্ড মেলোডিয়াস সং অফ দ্য বার্ড হ্যাজ মেড হিম এক্সিডিংলি হ্যাপি। তাহলে একটা জিনিস স্পষ্ট যে দ্য স্টেট অফ হিজ হ্যাপিনেস কজড নামনেস ইন হিম। দ্য টার্ম এনভি ইজ মেনশনড অনলি টু বি ডিসমিসড। একটা প্যারাডক্সিক্যাল মিনিং কবি এখানে ইন্টেনশনালি ইনসার্ট করেছেন। এর পরের লাইনগুলো দেখো, বলছে,
that thou, light-winged dryad of the trees, in some melodious plot of beechen green and shadows numberless, singest of summer in full-throated ease. কিটস সেখানে নাইটিঙ্গেল পাখিকে লাইট উইংগেড ড্রায়াড অফ দ্য ট্রিজ বলে সম্বোধন করেছেন। ড্রায়াড কে? ড্রায়াড হলো ওক নিম্ফ বা ওক গাছের পরী, যাদের উল্লেখ আমরা গ্রিক মাইথোলজিতে পাই। এরা আসলে ইনফেরিয়ার ডেটিস যারা ওক গাছে থাকে। এরা কিন্তু খুব দ্রুত উঠতে পারে, এদের ডানা হালকা হয়। তো কবি বলছেন নাইটিঙ্গেল পাখিও নিম্ফদের মতো অর্থাৎ ড্রায়াডদের মতো দ্রুত গতিতে উঠতে পারে। এরপর কবি বলছেন নাইটিঙ্গেল যে এরিয়া বা প্লট থেকে গান গাইছে তা পরিপূর্ণ বিচ গাছে, আর তার গান প্লাবিত হচ্ছে সমস্ত বিচ এন্ড গ্রিন এরিয়াতে। কবি মেনশন করে দিয়েছেন যে নাইটিঙ্গেলের গানের থিম কী। নাইটিঙ্গেলের গানের থিম হলো সামার, অর্থাৎ দ্য নাইটিঙ্গেল ইজ সিঙ্গিং অ্যাবাউট দ্য বিউটি অ্যান্ড দ্য ডিলাইটস অফ সামার। তো এখানে কয়েকটা ফ্রেজ রয়েছে যা বলা দরকার, যেমন দ্য শ্যাডোজ নাম্বারলেস বা দ্য ফুল থ্রোটেড ইজ। তো শ্যাডোড নাম্বারলেস হচ্ছে চাঁদের আলোতে গাছের পাতার যে ইননিউমারেবল শ্যাডোজ তৈরি হয়েছে তা বোঝাতে ব্যবহৃত হয়েছে। The phrase suggests the luxuriant foliage that create the shadows with the help of the moonbeams. আর full-throated is effortless singing-কে ডেনোট করে, গলা খুলে গান গাওয়াকে বোঝায়। সেকেন্ড স্ট্যান্জাতে কবি বলছেন, ও ফর আ ড্রট অফ ভিন্টেজ দ্যাট হ্যাথ বিন কুলড আ লং এজ ইন দ্য ডিপ ডেলভড আর্থ। অর্থাৎ কবি দ্বিতীয় স্ট্যান্জাতে নাইটিঙ্গেল পাখির অত্যধিক আনন্দদায়ক গানকে উপভোগ করার জন্য ভিন্টেজ বা পুরনো মদের সাহায্য নিতে চাইছেন। তিনি ওয়াইনের পরিমাণ বোঝাতে ড্রট শব্দটির ব্যবহার করেছেন। হি ওয়ান্টস আ সার্টেন কোয়ান্টিটি অফ ভিন্টেজ। এই ভিন্টেজ আসলে আঙুরের রস দিয়ে তৈরি। এই ওয়াইন যত পুরনো হয় তত পাওয়ারফুল হয়। তো সেই ওয়াইন পান করতে চাইছেন যা দীর্ঘ বছর মাটির নিচে মজুত করে রাখা ছিল। তো কোল্ড ডিপ ডেলভড আর্থ হলো দ্য কোল্ড আন্ডারগ্রাউন্ড সেলার্স, যেখানে ওয়াইন স্টোর করে রাখা হয়। বোঝা গেছে? তার পরের লাইন দুটো বলছে দেখো, টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, ডান্স অ্যান্ড প্রভিঙ্কাল সং অ্যান্ড সানবার্নড মার্থ। কবি এই লাইন দুটোতে রোমান গডেস ফ্লোরার রেফারেন্স টেনে এনেছেন। তিনি বলছেন সাউদার্ন ফ্রান্সে ফুলের দেবী ফ্লোরার সম্মানে সেখানকার মেন উইমেন সকলে ভিন্টেজ ওয়াইন বা পুরনো মদ পান করে আর নিচে গেয়ে আনন্দ করে উৎসবের প্রতিটি মুহূর্ত কাটায়। কবিও সেরকম ভিন্টেজ ওয়াইন পান করে বা পুরনো মদ পান করে নাইটিঙ্গেল পাখির গান দ্বারা সৃষ্ট আনন্দপূর্ণ বা আমেজপূর্ণ প্রতিটি মুহূর্ত কাটাতে চাইছেন। তো সানবার্ন মার্থের মধ্যে হাইপ্যালেজ রয়েছে। মার্থ কখনো সানবার্ন হতে পারে না। The people who are enjoying the festival under the scorching sun are sunburnt. এর পরের দুটো লাইন দেখো বলছে, ও ফর আ beaker full of warm south, full of the true, the blushful hypocrite. তাই কবি এক বদনা টইটম্বুর রেড ওয়াইন, যা একদম পিওর, সেই রেড ওয়াইন চাইছেন যা তৈরি হয়েছে সাউদার্ন কান্ট্রিজ অফ ইউরোপে। তো এখানে ট্রু শব্দটি খাঁটি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ খাঁটি মদ চাইছেন। আর ব্লাশফুল হিপোক্রিন হলো দ্য ফাউন্টেন অফ মাউন্ট হেলিকান, যা মিউজদের কাছে পবিত্র। এটা আসলে পোয়েটিক ইন্সপিরেশনের প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। আসলে মদ্যপানের মধ্যে আনন্দ আছে, আর কবিতা রচনার মধ্যেও আনন্দ রয়েছে। তো এই দুই আনন্দের মধ্যে একটা ইন্টিমেট রিলেশনশিপ রয়েছে, সেটা বোঝাতেই কবি এমনটি লিখেছেন। ব্লাশফুল শব্দটি রেড কালার ইন্ডিকেট করে। এর পরের দুটো লাইনে দেখো বলছে, উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ, অর্থাৎ মদের পাত্র যা কানায় কানায় পূর্ণ, যার উপরে অজস্র বুদবুদ রয়েছে। এই লাইন মদপূর্ণ পাত্রের বর্ণনা দিচ্ছে। আর পার্পল স্টেইনড মাউথ বলছে সেই মদপূর্ণ পাত্রে চুমুক দেওয়ার সাথে সাথে মুখও রক্তিম হয়ে উঠছে। মানে দ্য মাউথ অফ দ্য ড্রিঙ্কার বিকামস রেড ওয়াইল ড্রিঙ্কিং দ্য ওয়াইন। এরপরে দেখো শেষ দুটো লাইন বলছে, দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট টিম। তো এই শেষ দুটি লাইনে কবি বলছেন এই রেড ওয়াইন পূর্ণ পাত্রে চুমুক দিয়ে
তার স্বাদ গ্রহণ করতে পারলে তবেই তিনি পৃথিবী ত্যাগ করতে পারবেন, আর নাইটিঙ্গেল পাখি যেই স্থান থেকে গান গাইছে সেখানে পৌঁছতে পারবেন। তার মানে হি উইল ভ্যানিশ গ্র্যাজুয়ালি ইন দ্য ডার্কনেস অ্যান্ড গো টু দ্য প্লেস অফ ইটারনাল ব্লিস অ্যান্ড পিওর জয়। এই হলো দুটি স্ট্যাঞ্জার সহজ সরল ব্যাখ্যা। আজ আমরা এইটুকুই পড়লাম, কারণ পড়লে ভালো করে পড়াই ভালো, যাতে আমাদের একবার শুনলেই প্রিপারেশন হয়ে যায়। আবছা ধারণা নিয়ে চাকরির জন্য প্রস্তুতি বা পরীক্ষায় ভালো ফল করা যায় না, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমায় অনেকেই কমেন্ট করে বলছেন যে ভিডিও ভালো লাগছে কিন্তু একসাথে বড় ভিডিও দেখা বা শোনা সম্ভব হচ্ছে না। তাই আমি ভেবেও দেখলাম তোমাদের স্ট্র্যাটেজি ঠিক, কারণ একটা ভিডিও একবারই দেখা উচিত, তাতে মনে প্রভাব অনেক বেশি পড়ে। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। খুব ভালো থাকো, নিরোগ থাকো, সকলের সাফল্য কামনা করে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।